শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকের পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা দুজন চিকিৎসক। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার FM মুফাক্খারুল ইসলাম, মেডিসিন বিভাগ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মারুফা খাতুন, সহকারী অধ্যাপক স্ত্রী ও প্রসূতি বিদ্যা বিভাগ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের আজকের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হবে। আপনারা আমাদেরকে টেলিফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকেও লাইভে আছি, সেখানে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আজকের পর্বে আমরা চেষ্টা করব গরমে এবং এই যে এখন বর্ষাকাল শুরু হয়ে যাবে এমন একটা সময়, তো এই সময়টাতে কি কি ধরনের স্বাস্থ্য সমস্যা বেড়ে যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার, এবং আমাদের সাথে আজকে যেহেতু একজন স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ উপস্থিত আছেন, আমরা চেষ্টা করব যে প্রসূতি রোগ বিষয় নিয়ে কিছুটা আলোকপাত করার। অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ বাংলা ভিশন, ধন্যবাদ ডক্টর সিফাত আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, বেশ কিছুদিন ধরেই প্রচণ্ড দাবদাহে আমরা অতিষ্ঠ ছিলাম, এবং সেই হিটজনিত কারণে বা তাপজনিত কারণে আমরা দেখেছিলাম যে বেশ কিছু সমস্যা, বিশেষ করে হিট স্ট্রোক অনেক বেশি মানুষের মধ্যে ছিল। তো এখন আবার কিছুটা বৃষ্টি শুরু হয়েছে, এবং আমরা যেটা প্রতি বছরই দেখি যে এই বর্ষার যে প্রাককালীন সময়, এই সময়টাতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তো এই বছরের যে পরিস্থিতি, তাতে আপনারা কি ডেঙ্গুর প্রাদুর্ভাবটা কি আগের বছরের মতোই হতে পারে বলে আপনারা মনে করছেন? দাবদাহর পরে স্বস্তির বৃষ্টি আমাদেরকে অনেকটাই স্বস্তি দিয়েছে, আমাদেরকে জনজীবনে শান্তি প্রশান্তি বয়ে এনেছে। কিন্তু সেই সাথে আমরা এখন যে পানিবাহিত রোগগুলো, সেই রোগের আগমনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো পানিবাহিত রোগের ভিতরে আমরা মেইনলি যেটা দেখি যে এই সময়টাতে ডায়রিয়া কিংবা টাইফয়েডের মতো রোগের বিস্তার ঘটে। কিন্তু বিগত বছরগুলোতে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে ডেঙ্গু মহামারী হিসাবে দেখা দিয়েছিল। এখন আমরা ঠিক জানি না যে এবছর কি হবে, কিন্তু ধরে নিতে হবে যে গত বছরের মতোই অথবা তার আগের বছরের মতোই আমাদের ব্যাপকভাবে ডেঙ্গু হবে। কারণ আমাদের বিশেষ করে শহরগুলোতে কিন্তু মশার নিয়ন্ত্রণ একেবারেই হয়নি। মশার নিয়ন্ত্রণ যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে ডেঙ্গুর ভয় থাকতে হবে, ডেঙ্গুর আক্রমণে ভুগতে হবে। তো সেই জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। এটা রাষ্ট্রীয়ভাবে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে স্থানীয়ভাবে প্রস্তুতি নিতে হবে আমাদের ব্যক্তিগতভাবেও। বিশেষ করে গত বছর যেটা আমরা দেখেছি যে ডেঙ্গুর প্রকোপ যেগুলো হচ্ছিল, ডেঙ্গুর রোগের সিভিয়ারিটি বা মারাত্মক আকার ধারণ করছিল। এর আগে প্রথম দিকে যখন ডেঙ্গু হতো, 10 বছর ধরে আমরা ডেঙ্গুর রোগ দেখছি, প্রথম দিকে কিন্তু শুধু জ্বর হয়ে পড়ে ভালো হয়ে যেত, কিন্তু ইদানিং ডেঙ্গুতে আমাদের মৃত্যু হচ্ছে। এবং আশঙ্কার কথা কি যে এই ডেঙ্গুর মৃত্যুর হার কিন্তু বাড়বে। কারণ ডেঙ্গু এমন একটা রোগ, অন্যান্য রোগে যখন প্রথম রোগ হয় তখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, প্রথম অ্যাটাকের পরে দ্বিতীয় অ্যাটাকের রিস্ক কমে যায় কিংবা অনেক দিন পরে হয়। যেমন যাদের মাম্পস একবার হয়েছে তাদের মাম্পস এখনো দেখা যাচ্ছে হচ্ছে, কিন্তু প্রথমবার যাদের হয়ে গেছে কিংবা যারা টিকা নিয়েছে তাদের ইমিউনিটি ডেভেলপ করে। কিন্তু ডেঙ্গু এমন একটা রোগ যেখানে ইমিউনিটি ডেভেলপ করে না। ডেভেলপ না করার আরেকটা কারণ হচ্ছে যে ডেঙ্গু 4 ধরনের ভাইরাস দিয়ে হচ্ছে, ডেঙ্গু 1, 2, 3, 4। যদি ডেঙ্গু 1 দিয়ে একবার ডেঙ্গু জ্বর হয়ে থাকে, পরের বছর যদি ডেঙ্গু 2 হয় তখন কিন্তু আগের বছরের চাইতে জটিলতা বেশি, তার মধ্যে সিভিয়ারিটিটা আরো বেশি হয় বা কমপ্লিকেশনগুলো ডেভেলপ করার ঝুঁকি বেশি থাকে। সেজন্য আমরা আশঙ্কা করি যে যত দিন যাচ্ছে ডেঙ্গুর সিভিয়ারিটি, ডেঙ্গুর মারাত্মক প্রতিক্রিয়া, ডেঙ্গুর যে আউটকামটা খারাপ হতে যাচ্ছে। তো সেই জন্য আমাদেরকে এখন থেকেই সাবধান হতে হবে মশা নিয়ন্ত্রণের জন্য এবং ডেঙ্গু থেকে বাঁচার জন্য ব্যক্তিগত পর্যায়ে। আমরা তো গত বছর দেখেছি যে বর্ষা শুরু হওয়ার আগে থেকে দেখা গেছে যে জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই কিন্তু ডেঙ্গু রোগী আপনারা হাসপাতালে পাচ্ছিলেন। স্যার, এই বছরের চিত্রটা কি? এই বছর কি এখন পর্যন্ত ডেঙ্গুর রোগী আপনারা পাচ্ছেন? ডেঙ্গু তো প্রি মনসুন থেকে বলা যায় শুরু হয়, যে বর্ষার আগমনে বৃষ্টি যা শুরু হয়ে গেলে। কারণ ডেঙ্গু মশার একটা বিশেষত্ব হচ্ছে যে তারা পরিষ্কার পানিতে গ্রো করে।
ডেঙ্গু মশা জন্মায় পরিষ্কার পানিতে, জমে থাকা ড্রেনের পানি, ময়লা পানিতে ডেঙ্গু মশার বংশবিস্তার করতে পারে না। যখনই বৃষ্টি আসে, নতুন নতুন জায়গায় পানি জমে, নতুন পানি জমে, পরিষ্কার পানি থাকে, সেখানেই ডেঙ্গু মশার বিস্তার লাভ করে। সেই জন্য দেখা যায় যে বর্ষা শুরু হলেই ডেঙ্গুর প্রকোপটা বাড়ে। এবার আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে খুব একটা পাইনি, কিন্তু এই মে মাসে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়ে গেছে অলরেডি। খুব বেশি না হলে আমরা মাঝে মাঝে কেস ডেঙ্গু পাচ্ছি। আমাদের গত বছরের অভিজ্ঞতা হচ্ছে যে জুন মাসে আমাদেরটা অনেক বেশি একটা বাড়া শুরু করে, জুনের পর থেকে গিয়ে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ইভেন অক্টোবর, নভেম্বর পর্যন্ত আমরা ডেঙ্গু পাই। তো জুন মাসও প্রায় সমাগত, বৃষ্টিও শুরু হয়ে গেছে, অতএব আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে। ডেঙ্গু কিন্তু অলরেডি, ডেঙ্গু ইজ নকিং এট দ্য ডোর, বা আমাদেরকে এখন আমাদের দরজায় কড়া নাড়ছে, যে কোনো মুহূর্তে আমাদের ডেঙ্গু মহামারী শুরু হতে পারে। আচ্ছা স্যার, আমি আপনার কাছে আরো বিস্তারিত জানবো, একটু ম্যাডামের কাছে আসি। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনি যেহেতু একজন প্রসূতি রোগ বিশেষজ্ঞ, আমি আপনার কাছে সেই বিষয়েই জানতে চাইবো, বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, যে বাংলাদেশ আসলে প্রসূতি রোগ যেই সেবাটা বা যেই সার্ভিস ডেলিভারি, আমি যদি বলি যে বর্তমান বাংলাদেশের চিত্রটা কেমন, সেই বিষয়ে আমি একটু জানতে চাই। আসসালামু আলাইকুম এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ আসলে বর্তমানে মাতৃত্বকালীন এবং প্রসবকালীন যে সেবা, সেটাতে অনেক বেশি উন্নতি সাধন করেছে এবং বাংলাদেশের সাফল্য অনেক। আমাদের আজ থেকে 20 বছর আগেও বাংলাদেশের মাতৃমৃত্যু হার ছিল প্রতি লাখে বছরে 441 জন, বর্তমানে সেটা প্রতি লাখে 123-এ এসে পৌঁছেছে। দেশ স্বাধীন হওয়ার পর শিশু মৃত্যুর হার ছিল 1000-এ 141 জন, আর এখন সেটা 1000-এ 21 জন মাত্র। কিন্তু তারপরও আসলে আমরা সন্তুষ্ট হতে পারছি না। আমাদের একটা এসডিজি গোল আছে, আপনি জানেন যে 2030 সালের মধ্যে আমরা এমডিজি গোল কিন্তু আমরা অতিক্রম করেছি। এসডিজি গোল আমাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে যে প্রতি লাখে আমরা 70-এর কম মাতৃমৃত্যু হার নামিয়ে আনবো এবং প্রতি 1000-এ আমরা শিশু মৃত্যু হার নামিয়ে আনবো 12-র নিচে 2030 সালের মধ্যে। কিন্তু আমরা কিন্তু এটা এখনো অ্যাচিভ করতে পারছি না, বা এটা আমাদের জন্য একটু কষ্টকর। যতই সাফল্য থাক, আমরা আসলে সন্তুষ্ট হতে পারি না এই কারণে যে মা জন্ম দিতে গিয়ে, বাচ্চা জন্ম দিতে গিয়ে একজন মাও মারা যাবে, এটা আসলে অ্যাকসেপ্টেবল না, আমরা চাই না। সো আমাদের মনে হয় যে আমাদের এই জায়গাটায় আরও কাজ করতে হবে এবং আমরা যাতে মাতৃমৃত্যু হার একদম কমিয়ে আনতে পারি। যেমন শ্রীলঙ্কায় মাতৃমৃত্যু হার মাত্র 39 জন। তো আমরা যদি তাদের কাছাকাছিও যেতে চাই, আমাদের অনেক কাজ করতে হবে। তবে আমরা এখানে যে অবস্ট্রাকশনগুলো পাচ্ছি, সরকারি এবং বেসরকারি পর্যায়ে কিন্তু সেবার মান অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু প্রসূতি মায়েরা সেই সেবাটা গ্রহণ করতে অনেক ক্ষেত্রে আসছে না। এখনও যদি আমরা দেখি যে প্রায় 1/3 মায়ের ডেলিভারি হচ্ছে একদম বাসার মধ্যে, আনট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্ট, মানে যে ট্রেডিশনাল দায় তাদেরকে দিয়ে, ফলে অনেক ধরনের প্রবলেম হচ্ছে ডিউরিং প্রসব। আপনি জানেন যে মাতৃমৃত্যু হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে হেমোরেজ, মানে রক্তক্ষরণ, পোস্টপার্টাম হেমোরেজ। তো এটা কিন্তু হয় যে আনস্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট দিয়ে, তারা অ্যাকচুয়ালি বেসিক জিনিস যে বাচ্চার ডেলিভারি সেটাও জানে না। যেমন ডিউরিং প্রসব, মানে প্রসবকালীন সময়ে যে কতক্ষণের বেশি হলে আমরা এটাকে বিলম্বিত প্রসব বলবো, এবং আফটার ডেলিভারি, বাচ্চা ডেলিভারি পর ফুলটা কিভাবে ডেলিভারি করতে হয়। একটা অক্সিটোসিন নামে একটা ওষুধ আছে যেটা মায়ের আসলে জীবন সেভ করার জন্য দেওয়া হয়, সেটা সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নাই। আপনি জানলে অবাক হবেন যে একটা ফুল ডেলিভারি হওয়ার জন্য যে একটা ট্রাকশন দিতে হয়, কন্ট্রোল কন্ট্রাকশন দিয়ে আমরা সেটাকে বলি, সেটা করতে পারছে না, এমনভাবে টান দিচ্ছে যে ফুল সহ জরায়ু সব বের হয়ে আসছে। এটা আমাদের নিজের চোখে দেখা। পরবর্তীতে কি হচ্ছে, ওই মাগুলো আসলে এত বেশি রক্তক্ষরণ হচ্ছে, বাঁচানো যাচ্ছে না। মানে আপনারা আসলে ইনস্টিটিউশনাল ডেলিভারি বা হসপিটাল ডেলিভারিকে আপনারা এনকারেজ করছেন। দেশের বাইরে কিন্তু বাসায় ডেলিভারি হয়, কিন্তু তাদের ফ্যাসিলিটি ডিফারেন্ট। তাদের তো স্কিলড বার্থ অ্যাটেন্ডেন্ট আছে, মুহূর্তের মধ্যে তাদের অ্যাম্বুলেন্স সার্ভিস চলে আসছে, রেফারেল সিস্টেমটা খুবই স্ট্রং, এবং যে কোনো ধরনের জটিলতা হলে তারা মুহূর্তের মধ্যেই পেশেন্টটাকে রেফার করে দিতে পারছে। বাট আমাদের যে বার্থ অ্যাটেন্ডেন্টগুলো আছে, এরা হয়তো জানেও না যে কখন রেফার করতে হবে। সো আমরা অবশ্যই বলবো, আমরা চাই 100% হসপিটাল ডেলিভারি বর্তমান মুহূর্তে। হয়তো ভবিষ্যতে আমরা হোম ডেলিভারিও অ্যালাউ করতে পারবো, বাট অবশ্যই হসপিটাল ডেলিভারিটাই আমরা প্রেফার করব। আমরা জানি যে প্রসবকালীন সময় একজন মায়ের মধ্যে বিভিন্ন ডেঞ্জার সাইন আসতে পারে, যে ডেঞ্জার সাইনগুলো দেখে বোঝা যায় যে তার এই মুহূর্তে ইমার্জেন্সি কেয়ার প্রয়োজন। আমি একটু জানতে চাই যে সেই, হ্যাঁ অবশ্যই এগুলো আমাদের জানতে হবে। যেমন গর্ভাবস্থায় বা ডিউরিং, মানে প্রসবকালীন সময় অতিরিক্ত রক্তক্ষরণ যদি হয়,
কারো যদি মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, খিঁচুনি হওয়া, এই ধরনের প্রবলেমগুলো হয়, অতিরিক্ত জ্বর, হয়তো কারো পানি ভেঙে গেছে, কোরিও অ্যামনিওনাইটিস ডেভেলপ করে গেছে, এটা বুঝতে হলে আমাদেরকে এই জ্বরটা দিয়েই আসলে তাকে রেফার করতে হবে যে এই ধরনের কিছু হলো কিনা। বাচ্চা জন্মকালীন সময় যদি মাথা ছাড়া অন্য কোনো অংশ চলে আসে, অথবা 12 ঘন্টার বেশি যে ডেলিভারি ব্যথা শুরু হয়েছে কিন্তু বাচ্চা প্রসব হচ্ছে না, যেটাকে আমরা বিলম্বিত প্রসব বলি, এই ধরনের সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই হায়ার সেন্টারে রেফার করতে হবে। আচ্ছা ম্যাডাম, আমি আপনার কাছে আবারও ফিরে আসবো, স্যার কাছে আসি। স্যার, আপনি বলছিলেন যে এই সময়টাতে কিছু পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়, তো আমরা যদি সেই পানিবাহিত রোগগুলোকে যদি প্রতিরোধ করতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? পানিবাহিত রোগ বলতে আমরা প্রধানত যেটা বুঝি সেটা হচ্ছে ডায়রিয়া। এই সময়টায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পায়। আরেকটা খুব সাধারণ কমন রোগ আমাদের ঘরে ঘরে হয়, সেটা হচ্ছে টাইফয়েড বা টাইফয়েড ফিভার। তো এই দুটো রোগ সম্বন্ধে আমাদেরকে একটু সচেতন হতে হবে। সচেতনতা, ডায়রিয়া রোগের জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এগুলো নন ইনভেসিভ ডায়রিয়া আমরা বলি, যে দেখা যায় ভাইরাস জনিত কারণে ডায়রিয়া হয়। তো এই ডায়রিয়াগুলো কিন্তু শুধুমাত্র পানি শূন্যতাটাকে যদি আমরা ম্যানেজ করতে পারি, আমরা যদি পানি শূন্যতাকে ঠিকমতো চিকিৎসা করতে পারি, তাইলেই ভালো হয়ে যায়। এখানে অপ্রয়োজনীয় কোনো ঔষধ, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না। তো সেই জন্য প্রথমে হচ্ছে আমাদের ডায়রিয়া বা পানিবাহিত অন্যান্য রোগগুলোকে প্রতিরোধ করা, এবং প্রতিরোধ করার জন্য প্রধান হাতিয়ার হচ্ছে নিরাপদ পানি পান করা। শহর এলাকায় এবং গ্রাম এলাকায় আমাদের যারা গ্রামীণ শ্রোতা আছেন তাদের জন্য বলবো যে এই সময়টায় বিশেষ করে নিরাপদ পানি ছাড়া কোনো পানি পান করা যাবে না। শহরে আমাদের যেই পানিগুলো সাপ্লাই ওয়াটার যেগুলো ট্যাপে আসে, সবগুলো নিরাপদ নাও হতে পারে। অতএব গ্রামে শহরে সব জায়গায় যারা সাপ্লাই পানি কিংবা টিউবওয়েলের পানি খান, তাদেরকে পানিগুলো ফুটিয়ে পান করতে হবে। আর যারা ফিল্টার ব্যবহার করতে পারেন, আজকাল ভালো ফিল্টার পাওয়া যায়, ফিল্টারে ব্যবহার করা পানীয় ব্যবহার করতে পারবেন। তবে মূল কথা হচ্ছে যে নিরাপদ পানীয়টা পান করতে হবে। শুধু নিরাপদ পানি পান করলেই যে হয়ে যাবে তা না, কারণ রান্নাবান্নার কাজে ধোয়া, হাঁড়ি পাতিল ধোয়া, প্লেট ধোয়া, হাত ধোয়া, সেই সময় যদি আমরা হাতটা একটা অপরিষ্কার পানি দিয়ে ধুয়ে আসলাম, আমার প্লেটটা অপরিষ্কার অনিরাপদ পানি, জীবাণুযুক্ত পানি দিয়ে ধুয়ে নিলাম, তাহলেও কিন্তু আমাদের সেই পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা অনেকে দেখা যায় যে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের পানীয় বিক্রি হয়, সেই পানীয় পান করবার একটা অভ্যাস থাকে, তো সেটাও আসলে কতটুকু নিরাপদ সেটা নিয়ে ভাবতে হবে। রাস্তাঘাটে পানি পান করা তো কখনোই নিরাপদ না, কিন্তু এখন বিভিন্ন জায়গায় শহর এলাকায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনার ওই ফিল্টার স্থাপন করে দেওয়া হয়েছে। তারপরে কিছু কিছু শরবত বিক্রেতা তারা আপনার ওই যে ফিল্টার্ড পানির বোতলজাত পানি ব্যবহার করছে, কিন্তু কথা হচ্ছে তারা প্রকৃত অর্থেই ফিল্টার্ড পানি বা বোতলজাত পানিটা ব্যবহার করছে নাকি শো করছে, যে তার শোটা হচ্ছে বোতলটা তার শো, কিন্তু পানিটা নিরাপদ না। মূল কথা আমাদেরকে শিওর হতে হবে, আমাদেরকে নিশ্চিত হতে হবে যে আমার পানিটা, আমার পানের পানি, আমার হাত ধোয়ার পানি, আমার খাবার বাসনপত্র ধোয়ার পানি, সেই পানিগুলো নিরাপদ কিনা। যদি আমরা নিরাপদ পানি ব্যবহার করতে পারি, তাহলে আমরা কিন্তু অনেক পানিবাহিত রোগ থেকে মুক্তি পেয়ে যেতে পারি। এবং এই সময়টাতে স্যার জন্ডিস কিন্তু বেড়ে যায়। জন্ডিস, ওই সময়টা জন্ডিসের আপনার আমাদের ভাইরাল হেপাটাইটিস বলে, সাধারণ জন্ডিসটাকে আমরা বলি ভাইরাল হেপাটাইটিস, বিভিন্ন ধরনের জন্ডিস থাকতে পারে। তাহলে ভাইরাল হেপাটাইটিসের ভিতরে এ ভাইরাস এবং ই ভাইরাস জনিত যে জন্ডিসগুলো, সেগুলো পানিবাহিত বা খাদ্যবাহিত। সো এটা পানির সাথেও আসতে পারে, এটা খাবার থেকে খাবারে মাছির মাধ্যমে আসতে পারে, আপনার ফুড হ্যান্ডলিং যদি অস্বাস্থ্যকর হয় তাহলেও হতে পারে। তাহলে এই জন্ডিস থেকেও আমাদের বাঁচতে হলে নিরাপদ পানি এবং নিরাপদ খাবার খেতে হবে। আচ্ছা, আমি আপনার কাছে আবারও আসবো, ম্যাডামের কাছে আসি। ম্যাডাম, আমরা জানি যে একজন মা যখন তার গর্ভকালীন সময় থাকেন, তখন তাদের অ্যান্টিনেটাল কেয়ার, এএনসি কেয়ার আপনারা বলে থাকেন, সেটার ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমাদের একদম রিমোট অঞ্চলে যেই মায়েরা আছেন, তারা কি আসলে এএনসি কেয়ার নেওয়ার জন্য আপনাদের কাছে সময় মতো আসেন? এএনসি কেয়ারটা আসলে মায়েদের যাতে কোনো ধরনের ঝুঁকির মধ্যে না পড়ে যায়, মাদেরকে যাতে আমরা সুস্থভাবে একটা মা এবং সন্তান প্রসব করতে পারে, সেই জন্যই জিনিসটা আসলে প্ল্যান করা এবং এক্সিকিউট করা। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এখন মাত্র 47% গর্ভবতী মা এই সেবাটা গ্রহণ করছে, এবং বাকি যারা আছে তারা ইভেন জানে না যে অ্যান্টিনেটাল কেয়ার বলে একটা কেয়ার আছে।
তো যারা যে 47% সেবাটা নিচ্ছে তারা কিন্তু সব ধরনের সেবা পাচ্ছে, তাদেরকে ঝুঁকি আইডেন্টিফাই করা হচ্ছে। একটু আগে এই যে ডেঞ্জার সাইনগুলোর কথা আপনি বললেন, সেগুলো তো অ্যাসেসমেন্ট করতে হলে এএনসি কেয়ারের প্রয়োজন। এবং কম ঝুঁকির মা কারা, বেশি ঝুঁকির মা কারা, কারা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারে এবং কাদের সেবা নিতে পারবে, কাদেরকে টারশিয়ারি লেভেলে রেফার করতে হবে, এগুলো কিন্তু অ্যান্টিনেটাল কেয়ারে যখন তারা আসে তখনই অ্যাসেস করা হয়। কারণ আপনি জানেন যে মাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের হাই রিস্ক ফ্যাক্টর থাকে। যেমন আমি বলতে পারি যে কারো যদি উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিক্স থাকে, কারো প্লাসেন্টা প্রিভিয়া মানে ফুল নিচে থাকে, জন্ডিস থাকে, বা কারো হার্টের রোগ বা কিডনির রোগ বা আরও বিভিন্ন ধরনের যে রক্তশূন্যতা এগুলো থাকে, তাদেরকে কিন্তু আমরা একটা উপজেলা লেভেলে ট্রিটমেন্ট করতে পারি না। তখন আমাদেরকে রেফার করতে হয় একটা মেডিকেল কলেজ হসপিটাল বা টারশিয়ারি লেভেল কেয়ার সেন্টারে। তো সেই ক্ষেত্রে এই যে আমরা ঝুঁকি অ্যাসেসমেন্টটা করি, এই ক্ষেত্রে অ্যান্টিনেটাল কেয়ারের ভূমিকা অনেক বেশি। এবং দেখেন প্রত্যেক মাকেই কিন্তু সেখানে নির্দিষ্ট কিছু পরীক্ষা করানো হয় এবং সবাইকে কিছু সাপ্লিমেন্ট, ওষুধ যার যার প্রয়োজন অনুযায়ী আমরা দিয়ে থাকি, যেগুলো মায়েদের জন্য খুবই প্রয়োজন। কিন্তু যারা এই কেয়ারটা নিচ্ছে না তারা কিন্তু এটা থেকে বঞ্চিত হচ্ছে। পরবর্তীতে কি হচ্ছে, তারা বিভিন্ন জটিলতার সম্মুখীন মানে বিশেষ করে ডেলিভারির আগে দেখা যাচ্ছে একলামশিয়া বা প্রি একলামশিয়া ধরনের ঝুঁকি তাদের মধ্যে সৃষ্টি হয় সম্ভাবনা। কারণ আসলে প্রথমে তো ব্লাড প্রেশারটা বাড়ে, তারপর সেই প্রেশারটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি, একসময় দেখা যায় তার প্রি একলামশিয়া ডেভেলপ করে গেছে, খিঁচুনি ডেভেলপ করেছে। তো যদি একদম শেষ সময় আসে তখন আসলে আমাদের হাতে তেমন কিছু করার থাকে না। কিন্তু তারা শুরু থেকেই যদি একটা চেক আপে থাকতো তাহলে কিন্তু সেই পেশেন্টগুলোকে আমরা সুন্দর করে ম্যানেজ করতে পারতাম। কিন্তু আপনারা পেশেন্ট সাধারণত বলে থাকেন যে প্রি কনসিভ প্ল্যান যেন তারা করে, যে কনসিভ করার আগের অন্তত 3 মাস বা 6 মাস আগে থেকে একজন গাইনোকোলজিস্টের কাছে কনসাল্ট করে তারপর যেন তারা প্ল্যানটা করে থাকে। প্রি কনসেপশনাল কাউন্সেলিং বলে একটা কথা আছে, যে বাচ্চা নিতে প্ল্যান করছে সেই সময়ই তারা চলে আসবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। সে তার সব রকম ইতিহাস শুনে, পরীক্ষা নিরীক্ষা করে, কিছু ইনভেস্টিগেশন করে বলে দিবে যে হ্যাঁ আপনি এখন বাচ্চা নেওয়ার জন্য ফিট আছেন। এবং কিছু ক্ষেত্রে যেমন কারো ডায়াবেটিক্স থাকলে নিয়ন্ত্রণ করতে হবে, কারো ওজন বেশি থাকলে একটু কন্ট্রোলে নিয়ে আসতে হবে, উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আপনি জানেন ফলিক অ্যাসিড নামে একটা ওষুধ আছে, খুবই অল্প দাম, কিন্তু এটার গুরুত্ব এত বেশি যে এটা আপনার বিভিন্ন ধরনের নিউরাল টিউব ডিফেক্টগুলো, যেমন কারো বাচ্চার মাথায় সমস্যা, স্পাইনাল কর্ডের সমস্যা, এগুলো প্রিভেনশনে খুবই ইফেক্টিভ, শুধুমাত্র যদি সে প্রি কনসেপশনাল পিরিয়ডে ডক্টরের কাছে আসতো এবং এই ওষুধটা গ্রহণ করতো। সো আমরা সবাইকে এনকারেজ করি যেন 100% কেসে সবাই এই অ্যান্টিনেটাল কেয়ার এবং প্রি কনসেপশনাল কাউন্সেলিংটা। আমি একটু প্রাসঙ্গিকভাবে আরেকটি কথা বলি যে এএনসি কেয়ার সম্পর্কে যদি মায়েরা জেনেও থাকেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পোস্ট ন্যাটাল কেয়ারেরও প্রয়োজন হয়। পিএনসির গুরুত্বটা আসলে কতটুকু সেটা আমি আপনার কাছে জানতে চাই। এএনসির গুরুত্ব যেমন ঠিক ততটুকুই গুরুত্ব পিএনসির ক্ষেত্রে। কারণ যে জটিলতাগুলো কথা বললাম সেগুলো যে শুধুমাত্র গর্ভকালীন সময় হবে সেরকম না, আফটার ডেলিভারিও কিন্তু প্রি একলামশিয়া হতে পারে, ডায়াবেটিক্সটা তার থেকে যেতে পারে। এবং ডিউরিং লেবার প্রসেস অনেকের অতিরিক্ত রক্তক্ষরণ হলে তার রক্তশূন্যতা হয়ে যেতে পারে, কারো দেখবেন ডেলিভারি আনস্কিলড হ্যান্ডে হলে নিচে ছিঁড়ে যায়, অনেক সময় পেরিনিয়াল টিয়ার হয়, সেগুলো ম্যানেজমেন্ট লাগবে। অনেকের স্ট্রেস ইনকন্টিনেন্স হয়, সেগুলোর ম্যানেজমেন্ট প্রয়োজন হয়। এবং জানেন যে কিছু এক্সারসাইজ আছে পোস্ট ন্যাটাল পিরিয়ডে বাচ্চা ডেলিভারির পর, সেগুলো সম্বন্ধে যদি জানাতে চাই তাহলে অবশ্যই রোগীদেরকে পোস্ট ন্যাটাল পিরিয়ডে কেয়ার নিতে আসতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি খুব সুন্দর করে বললেন, আমি আরও জানবো আপনার কাছে। স্যারের কাছে একটু আসি যে স্যার আপনি বলছিলেন যে এখন আপনারা যে ডেঙ্গু পেশেন্টদেরকে পান তাদের মধ্যে এখন অনেকটাই পরিবর্তিত, যে ক্লাসিক্যাল যে ডেঙ্গু সিনড্রোমগুলো আমরা পেতাম বিগত বছরগুলোতে সেখান থেকে কিন্তু এখন ব্যত্যয় ঘটছে। স্যার সাধারণত যাদের কোমরবিডিটি থাকে তাদের মধ্যে কি স্যার এই ধরনের যেই কমপ্লিকেশনগুলো সেগুলো আপনারা বেশি পেয়ে থাকেন? যাদের কোমরবিডিটিস থাকে, অর্থাৎ যাদের আগে থেকেও বিভিন্ন রোগে ভুগছেন, তাদের সব রোগেরই কিন্তু প্রকাশগুলো একটু ভিন্ন হতে পারে। যেমন যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের আগে থেকে লিভারের ডিজিজ আছে, লিভার খারাপ, লিভার ভালো না, কিংবা যারা কিডনি রোগে ভুগছেন, তাদেরকে রোগের প্রকাশগুলো বিভিন্ন রকমের হয়। একদম ক্লাসিক্যাল সাধারণ মানুষের যেরকম হয় সেরকমটা হয় না। কিন্তু এই কোমরবিডিটিস বা এই সকল রোগী ছাড়াও যাদের ডেঙ্গু হচ্ছে, দেখা যাচ্ছে ডেঙ্গু তার চরিত্র পরিবর্তন করছে। ভাইরাসগুলো মিউটেশন হয়, মিউটেশনের কারণে তাদের পরিবর্তন হয়। এছাড়া আমাদের হোস্ট ফ্যাক্টর বলে একটা কথা আছে, যে আমার যখন রোগ হচ্ছে, আমার প্রথমবার রোগ হওয়ার পরে আমার যে অভিজ্ঞতা, শরীর কিন্তু এটাকে রেকর্ড করে রাখে। পরবর্তী সময় যখন এই রোগটাই আসে তখন তার বহিঃপ্রকাশটা ভিন্ন রকমের হতে পারে। সো সেই জন্য দেখা যাচ্ছে যে একটা হচ্ছে হোস্ট ফ্যাক্টর আর একটা হচ্ছে গিয়ে আপনার ভাইরাসের ফ্যাক্টর, দুটো মিলে দুটোই পরিবর্তনশীল, কোনো স্ট্যাটিক কিছু না। কিন্তু বেসিক যে জিনিসটা, মূল যে জিনিসটা হচ্ছে যে ডেঙ্গু হলে জ্বর হবে,
এখন জ্বরের সাথে আগে ছিল জ্বর আর গায়ে ব্যথা। যখনই আমরা ডেঙ্গু ডায়াগনোসিস আমরা কিভাবে করি, যে এখন এই সময় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আর একটা হচ্ছে কোথায় আমরা আছি। ঢাকা শহরে জুন জুলাই মাসে যদি জ্বর হয় আমরা প্রথমেই চিন্তা করব ডেঙ্গু কিনা, সাথে যদি গা ব্যথা থাকে তাহলে তো কথাই নেই। তাহলে এটা হচ্ছে ইপিডেমিওলজিক্যাল ফ্যাক্টর বলি আমরা। আর সিমটমের ভিতরে জ্বর হচ্ছে প্রথম, জ্বর অধিকাংশ ক্ষেত্রেই থাকে, এবং জ্বর ছাড়া ডেঙ্গু খুবই আনকমন। শরীরের র্যাশ আমরা দেখলাম যে একটা সময় খুবই হতো, মানে জ্বর ছাড়া শুধু র্যাশ কিংবা শুধু গায়ে ব্যথা, অথবা হঠাৎ করে দেখা গেল কলাপস করে গেছে, এরকম পেশেন্ট আছে যে হঠাৎ করে দেখা যাচ্ছে তার পালস ব্লাড প্রেশার নাই, হাসপাতালে চলে আসছে, পরীক্ষা করে দেখা গেল তার ডেঙ্গুতে। এগুলো খুব আনকমন প্রেজেন্টেশন, এবং এগুলো হচ্ছে যাদের ওই বিভিন্ন রোগে ভুগছেন আগে থেকে তাদেরই এরকমটা বেশি হয়। কিন্তু সাধারণ জ্বর কিন্তু এখন যদি জ্বর হয় আমাদেরকে প্রথমেই ডেঙ্গুর কথা মাথায় রাখতে হবে। এই রিজিয়নে স্যার ডেঙ্গু তো এন্ডেমিক একটা ডিজিজ হিসেবে আছে, সিজন এবং এরিয়া দুটো মিলে কিন্তু আমাদের এখন সিজনটাও ডেঙ্গুর এবং এরিয়াটা এন্ডেমিক এরিয়া। অতএব এখন জ্বর হলে আমাদেরকে প্রথমেই ডেঙ্গুটাকে মাথায় রাখতে হবে, এবং সেটা ভেবে আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। অতিরিক্ত পরীক্ষাও যেমন প্রয়োজন নাই, সেই সাথে যেই পরীক্ষাটা প্রয়োজন সেটাও যেন আমরা অ্যাভয়েড না করি। এবং ডেঙ্গু হলে আমাদের কতগুলো বিশেষ সতর্কতা নিতে হয়। ডেঙ্গুতে মৃত্যুর প্রধান দুটো কারণ, একটা হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু বা রক্তক্ষরণ হওয়া, আর একটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম বা ডেঙ্গুতে প্রেশার কমে যাওয়া। তো এই দুটো জ্বরের রোগীদের আমাদেরকে দুটো জিনিসের বিশেষভাবে যত্নশীল হতে হবে, যেন তাদের হাইড্রেটেড থাকে, তার মানে তার পানি শূন্যতা যেন ডেভেলপ না করে। ফ্লুইড ম্যানেজমেন্টটা আমাদের খুব ভালো করে করতে হবে, তাকে পর্যাপ্ত পরিমাণ তরল খাবার পানি দিতে হবে যেন ডেঙ্গু শক সিনড্রোমে না যায়। আরেকটা হচ্ছে এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যারা রক্তক্ষরণকে আরো বেশি বাড়ায়, রক্তক্ষরণ বাড়ায়। স্বাভাবিকভাবে প্লেটলেট কমে যায়, প্লেটলেট কমে গেলে রক্তক্ষরণের একটা টেন্ডেন্সি তৈরি হয়। তখন যদি আমরা ওই জাতীয় ঔষধ, জ্বর তাড়াতাড়ি কমানোর জন্য অনেক সময় দেখা যায় যে আইবুপ্রোফেন বা এনএসাইড বলি আমরা, অ্যাজ হল একটা গ্রুপ অফ মেডিসিন, এই ওষুধগুলো দিলে গায়ের ব্যথা খুব তাড়াতাড়ি কমে যায়, জ্বরও কমে যায়, কিন্তু সেগুলো প্লেটলেট ফাংশনটাকে, প্লেটলেটের কাজটাকে ইনহিবিট করে, প্লেটলেটকে ঠিকমতো কাজ করতে দেয় না, রক্তকে জমাট বাঁধতে দেয় না, তখন রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যায়। তাহলে এই সিজনে আমাদেরকে বিশেষ করে জ্বর এবং গায়ে ব্যথা যখন হবে তখন কোনো অবস্থায় যেন আমরা এই এনএসাইড জাতীয় ঔষধ, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, ক্লোফেনাক, বিভিন্ন কোম্পানিগুলোর শত শত আমাদের কোম্পানি আছে এবং শত শত ব্র্যান্ড পাওয়া যায়। তো এক কথায় যদি আমরা বলি যে বাতের ওষুধ বলে যেগুলো বিক্রি হয় সেই ওষুধগুলোকে আমরা নিশ্চিত না হয়ে খাবো না। আচ্ছা, ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি আপনার সাথে আবারও আলোচনায় ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানের পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতির পর আলোচনায় ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার FM মোফাক্খরুল ইসলাম, মেডিসিন বিভাগ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মারুফা খাতুন, সহকারী অধ্যাপক শ্রী ও প্রসূতি বিদ্যা বিভাগ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। প্রিয় দর্শক, আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারবেন। মানে বিরতিতে যাওয়ার আগে আপনার সাথে কথা হচ্ছিল যে একজন আসলে গর্ভবতী মায়ের কি কি সমস্যা হতে পারে, এই বিষয়ে আলাপ হচ্ছিল। তো এখন আসলে যেটা বাংলাদেশের আমি যদি বলি যে বর্তমান প্রেক্ষাপট, যে মানুষ মনে করে যে এখন হাসপাতালে গেলেই তার সিজারিয়ান সেকশন করতে হবে এবং নর্মাল ডেলিভারি করা হয় না। অনেক ক্ষেত্রে ডাক্তারদের প্রতি একটা তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে যে ডাক্তাররাই চান যে সিজারিয়ান সেকশন করাতে, বা তারা খুব একটা নর্মাল ডেলিভারির জন্য যে সময়টা দেয়া দরকার সেই সময়টা ডাক্তাররা দিতে চান না। মানে এই ধরনের অভাব অভিযোগ আসলে রোগীদের পক্ষ থেকে আসে। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? সব স্তর থেকে আসলে এই কমপ্লেনটা করা হয় যে যেন অভিযোগের তীরটা শুধুমাত্র ডাক্তারের দিকে, আর কারোই কোনো দোষ নাই, সবাই ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এটার সাথে একেবারেই একমত না। আমি এটাকে একপাক্ষিক তো না, দ্বিপাক্ষিকও না, ত্রিপাক্ষিক আর কি একটা প্রবলেমের কথা আমি বলবো। যেমন এক পক্ষ, আমি প্রথমে পেশেন্ট পার্টির কথা বলি, বর্তমানে আমাদের যে রোগী পক্ষ
তারা শুধুমাত্র চায় নিশ্চয়তা, নিরাপত্তা, গ্যারান্টি এবং ব্যথামুক্ত, তারা এবং ব্যথা সহ্য করতে পারবে না। তারা বলে যে শিওর তো আমার নর্মালি হবে তো, কোনো প্রবলেম হবে না তো, মানে তাদেরকে এত এত গ্যারান্টি। আসলে কিছু তো স্বীকৃত কমপ্লিকেশন আছে, সেগুলোকে তো অ্যাকসেপ্ট করে নিতে হবে, যেগুলো মিনিমাইজ করার জন্য আমরা চেষ্টা করব। তো এক নম্বর হচ্ছে তারা অস্থির, তারা শুধু নিরাপত্তা চায়। তো নিরাপত্তা যখন খুঁজতে থাকে আসলে তখনই আলটিমেটলি সিজারের। কারণ যখন আমরা বলতে চাই যে না নর্মাল ডেলিভারি আমরা চেষ্টা করব, কিন্তু এই প্রবলেম হতে পারে, যেমন বাচ্চার হার্টবিট কমে যেতে পারে, বাচ্চা পেটের মধ্যে পায়খানা করে দিতে পারে, বাচ্চা হওয়ার সময় আটকে যেতে পারে, বাচ্চার মাথাটা ঠিকমতো না ঘোরার কারণে হয়তো নর্মাল ডেলিভারিটা নাও হতে পারে। তখন তারা অনেক ক্ষেত্রে বলে তাহলে আমাদের লাভ কি, আপনি তো কোনো গ্যারান্টি দিচ্ছেন না। ন্যাচারাল ফেনোমেনন, এটা স্বীকৃত যে হ্যাঁ এইগুলো হতে পারে। তখন তাদের কোশ্চেন তাহলে লাভ কি, আপনি চেষ্টা করে যদি নাই হতে পারবেন তাহলে সিজারে যান। এই দিক এভাবেই তারা আসলে সিজারের ডিসিশনে যায়। 2 নম্বর হচ্ছে ব্যথা সহ্য করতে পারবে না। অনেক পেশেন্টকে কাউন্সিলিং আমরা করি যে নর্মালের জন্য যেই ব্যথা শুরু হলো, রোগী কান্না করছে, হাজব্যান্ড কাঁদছে, মা কাঁদছে, এবং 10 জন এসে বলতেছে যে আমাদের পেশেন্ট তো ব্যথা সহ্য করতে পারছে না, সিজার করে নেন। তখন আমরা চাইলেও বুঝতে পারি না যে বাচ্চা তো হয়েই যাচ্ছিল, অনেকখানি জ্বরের মুখ খুলেছে, আর একটু অপেক্ষা করেন। তারা হচ্ছে তাদের চাপে পড়ে তখন সিজার করতে হয়। আরেকটা কথা বলি যে আমাদের দেশের পেশেন্টরা মনে করে যে একটা ডেলিভারির ব্যথা ওঠার পর বাচ্চা হতে তো কমপক্ষে 12 ঘন্টা সময় লাগে, 8 ঘন্টা থেকে 12 ঘন্টা। তাদের ধারণা যে তাদের যে কনসালটেন্ট ডক্টর তাদের পাশে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে ডেলিভারি করে দিয়ে বাসায় যাবে। যখনই তাদেরকে বলা হয় যে না আমাদের তো মিডওয়াইফ আছে, তারা এক্সপার্ট, তারা কিন্তু সুন্দরভাবে আপনার ডেলিভারিটা করাতে পারবে, যদি কনসালটেন্ট ডক্টরের প্রয়োজন হয় তখন আসবে না। তাদের দাবি থাকে যে ম্যাডাম আপনি থাকবেন, আপনি দাঁড়িয়ে থেকে করে যাবেন। এটা আসলে বাস্তবতার উন্নত বিশ্বে কিন্তু কোনো নরমাল ডেলিভারি কোনো কনসালটেন্ট করেন না, দাঁড়িয়ে থেকে করেন না, মিডওয়াইফরা সেখানে এবং নরমাল ডেলিভারি করে খুব এক্সপার্ট। তারা সবসময় ডাক্তারের সাথে কনসাল্ট করতে থাকে, কোনো ধরনের জটিলতা হলে তখন ডাক্তার আসে। কিন্তু আমাদের দেশের মানুষের দৃষ্টিভঙ্গি যে ডক্টরকেই করতে হবে, এবং তারা একদম মারমুখ হয়ে থাকে যে কোনো ধরনের যদি ত্রুটি বিচ্যুতি হয়, এদিক সেদিক হয়, তাদের যে ধরনের প্ল্যান থাকে মামলা করবে, হুমকি থাকবে। আসলে এত ধরনের যে তাদের চাহিদা সেটা দিতে হলে আসলে আমরা এখনো আমাদের দেখেন ডক্টর পেশেন্ট রেশিওটা কত, মানে প্রতি 10,000 জনের জন্য 5 জন ডাক্তার মাত্র। সেখানে এটা কিন্তু বাস্তবতা সম্পন্ন না। এটার একটা সমাধান হতে পারে যে আমাদের একটা স্ট্রং মিডওয়াইফারি যদি সিস্টেম আমরা চালু করতে পারি। ডাক্তারদের যে দায়টা সেটাও আসলে এড়ানো যাবে না। অনেক ডক্টর আছে আসলে খুবই ব্যস্ত, তো তারা আসলে পেশেন্টকে প্রপারলি কাউন্সিলিং করে না নর্মাল ডেলিভারির ব্যাপারে, কারণ এই যে এত এত সমস্যার কথা চিন্তা করে। কিন্তু এটাও আসলে হওয়া উচিত না, কারণ দায় এড়ানোর কোনো মানে সুযোগ নাই। একজন মানুষের অধিকার যে সে নর্মাল ডেলিভারি করবে শুধুমাত্র তখনই, WHO থেকে বলে দেওয়া হয়েছে যে 10 থেকে 15% যদি সিজারিয়ান সেকশন হয় সেটা আমাদের জন্য ভালো, কিন্তু এর চেয়ে বেশি হলে কিন্তু সেটা ভালো না। আমাদের দেশে মনে হয় এই পরিসংখ্যানটা আরো অনেক বেশি। হ্যাঁ, গত বছরেও 33 ছিল, এখন 40 আপ হয়ে গেছে। সো অবস্টেটিশিয়ানদেরকে আসলে অনেক বেশি ইথিক্যাল প্র্যাকটিস করতে হবে, এবং তাদের জন্য আমাদের দরকার মিডওয়াইফারি সিস্টেমটা একেবারেই ভালো না। একজন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ডেলিভারি করাতে পারবে না, তাকে সাপোর্টিং অনেক বেশি এক্সপার্ট মিডওয়াইফ দিতে হবে। একই সাথে আমি আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাই যে আপনি একটু আগেই বলছিলেন যে আপনারা রিস্কগুলো অ্যাসেসমেন্ট করে সিদ্ধান্ত নেন যে প্রাইমারি হেলথ কেয়ারে তাকে দেওয়া সম্ভব নাকি তাকে টারশিয়ারি লেভেলের কোনো হসপিটালে পাঠাতে হবে। তো যদি টারশিয়ারি লেভেলের কোনো হসপিটাল কনসিডার করা হয় সেক্ষেত্রে কি কি সুবিধা অবশ্যই সেই হসপিটালে আমরা অ্যাকচুয়ালি যেগুলো রিস্ক মুক্ত, ঝুঁকি মুক্ত প্রেগন্যান্সি, সেগুলোকে আমরা উপজেলা লেভেলে অথবা জেলা লেভেলে ম্যানেজ করতে পারি। কিন্তু একটু আগে যে ঝুঁকিপূর্ণ ডেলিভারি গুলোর কথা বললাম সেগুলোকে আমাদেরকে কিন্তু হায়ার সেন্টার, টারশিয়ারি কেয়ার সেন্টারে রেফার করতে হবে। যেমন আপনি জানেন যে এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া, এদের খিঁচুনি হয়, আইসিইউ প্রয়োজন হতে পারে। প্রিটার্ম ডেলিভারি হয়, অনেকে এনআইসিইউর প্রয়োজন হতে পারে। যাদের কার্ডিয়াক প্রবলেম আছে কার্ডিয়াক কনসালটেশন লাগবে, কিডনির প্রবলেম থাকলে কিডনি কনসালটেশন লাগবে। সো এক্ষেত্রে আমি একটু বলতে পারি যে আমাদের যে সেন্টারটা আছে, আমি যেখানে কাজ করি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল, তো এটা একটা টারশিয়ারি কেয়ার সেন্টার। এই ধরনের যে সেন্টারগুলো আছে, যেমন আমাদের সেন্টারে একটা ওয়ান স্টপ কার্ডিয়াক সার্ভিস আছে, যে কার্ডিয়াক সব ধরনের ম্যানেজমেন্ট, কিডনি ম্যানেজমেন্ট, এবং এখানে 24 ঘন্টা স্পেশালাইজড ডক্টর থাকে যারা ডেলিভারি করাতে তারা দক্ষ। এনআইসিউর একদম ওয়েল ফ্যাসিলিটেড একটা এনআইসিউ আছে। তো এই ধরনের যে কোনো টারশিয়ারি কেয়ার সেন্টার যেখানে এই ধরনের ফ্যাসিলিটিগুলো আছে হাই রিস্ক প্রেগনেন্সি ম্যানেজ করার মতো, সেখানে যে এই ধরনের সেন্টারগুলোতে হাই রিস্ক প্রেগনেন্সিগুলোকে আমাদের রেফার করতে হবে। আরেকটা কথা যে আমি ওই যে ত্রিপাক্ষিক 3 নম্বর কথাটা যে বললাম, যে আসলে দেশে খুব স্ট্রং ল দরকার এই আননেসেসারি সিজারিয়ান সেকশন প্রিভেন্ট করার জন্য, এবং আমাদের রেফারেল সিস্টেমটাকে স্ট্রং করতে হবে। আসলে যেখানে দায় নাই, জবাবদিহিতা নাই, সেখানে তো আসলে
আননেসেসারি জিনিস জবাবদিহিতার মাধ্যমে কিন্তু আমাদের যে নিয়ন্ত্রণে রাখা সেটা সম্ভব পসিবল হবে। জি জি জি, আচ্ছা আপনাকে ধন্যবাদ। আমি একটু স্যারের কাছে আসি যে স্যার, ভাইরাল হেপাটাইটিস নিয়ে আমাদের দেশে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ভুল ধারণা আছে এবং একই সাথে স্যার বিভিন্ন ধরনের অপচিকিৎসার শিকারও তারা হন। দেখা যায় যে বিভিন্ন কবিরাজ বা বিভিন্ন পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসার দ্বারা কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হন। স্যার এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য, প্রসঙ্গ তোলার জন্য। জন্ডিস একটা খুব কমন রোগ, পানিবাহিত বা খাদ্যবাহিত রোগ, খাবারের সাথে এটা শরীরে যায়। এবং জন্ডিস বলতে আমরা সাধারণত যেটা বলি যে ভাইরাল হেপাটাইটিস, অ্যাকচুয়ালি জিনিসটা হবে ভাইরাল হেপাটাইটিস। জন্ডিস আরও অনেক কারণে হতে পারে, তবে কমন জন্ডিস যেগুলো খুব সহজেই ভালো হয়ে যায়, চিকিৎসা ছাড়াও ভালো হয়, সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। আর কিছু কিছু জন্ডিস আছে যেগুলো চিকিৎসা অত্যন্ত জটিল, অবস্ট্রাকটিভ জন্ডিস, ওগুলো আমরা এখানে আনবো না, কারণ এগুলো আনকমন এবং সাধারণত দেখা যায় বয়স্ক লোকদের বেশি হয়। তাহলে সাধারণ জন্ডিস বলতে আমরা যেটা বুঝি ভাইরাল হেপাটাইটিস, এটা মানে বিভিন্ন ধরনের ভাইরাস দিয়ে হয়। এর ভিতরে হেপাটোট্রফিক ভাইরাস বলি আমরা, ভাইরাল হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই এবং নন এ, নন ই, আরও অনেকগুলো ভাইরাস আছে যারা ভাইরাল হেপাটাইটিস করে। এর ভিতরে সবচাইতে কমন খাদ্যবাহিত বা পানিবাহিত হচ্ছে হেপাটাইটিস এ আর ই। অধিকাংশ ক্ষেত্রে এই রোগগুলো জন্ডিস করার পরে নিজে নিজে ভালো হয়ে যায়, সেলফ লিমিটিং ডিজিজ বলি আমরা এদের। কিছুদিন পেশেন্ট হয়তো রেস্টে থাকলো, কিছু নিয়ম কানুন মেনে চললো। কিছু কিছু হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে হয়। তো বি ভাইরাসও যদি অ্যাডাল্টের হয়, মানে পূর্ণ বয়স্ক মানুষের যখন নাকি ভাইরাল হেপাটাইটিস বি দিয়ে হবে, সেখানেও কিন্তু 90% চান্স, মানে 90% চান্স হচ্ছে সেটা ভালো হয়ে যাবে। আর যদি সির কথা বলি, সি সাধারণত অ্যাকিউট হেপাটাইটিস করে না, জন্ডিস করে না, এটা একবারই ক্রনিক লিভার ডিজিজ করে। এখন এ এবং ই ভাইরাস জন্ডিস নিয়ে এগুলো হচ্ছে সেলফ লিমিটিং ডিজিজ, যার জন্য এর ভিতরে অনেক লোক ইন্টারফেয়ার করার সুযোগ পায়। পানি পড়া দিলে ভালো হয়, ফু দিলে ভালো হয়, মালা পরলে ভালো হয়, আসলে কিন্তু এরা কোনো কিছু না করলেই ভালো হয়। এই সুযোগটা তারা নিচ্ছে। এবং আমাদের মানুষ সরল বিশ্বাসে অমুক, যেমন এর ভিতরে রিসেন্টলি আমি একটা ছেলের চিকিৎসা করছি, তার ভাইরাল হেপাটাইটিস, তার মা শিক্ষিত, বাবা শিক্ষিত, তার ভাইরাল হেপাটাইটিস এ ভাইরাসই হচ্ছে। তো এখন ইমপ্রুভ করছে। ওদিন আমার কাছে মা বলছে যে স্যার, আমি একটা কথা যদি বলি, আমার এক বান্ধবীর ছেলে এরকম হয়েছিল, তাকে রগে 2-3টে ইঞ্জেকশন দিয়েছে, তারপর ভালো হয়ে গেছে, আপনি দিবেন কিনা? তো এই ধরনের কথা যে মানুষ শুনে, যে অমুকের কাছে ভালো হয়ে গেছে, অমুকের পানি পড়াতে ভালো হয়ে গেছে, অমুকের মালাতে ভালো হয়ে গেছে, এই জন্ডিসগুলো অধিকাংশ ক্ষেত্রে কোনো চিকিৎসা ছাড়াই ভালো হবে। ভাইরাল হেপাটাইটিস এ, বি, ই তিনোটাই। এখন এই সুযোগে কিছু কিছু লোক আবার ওই পানি পড়ার সাথে একটু কবিরাজি ওষুধ দেওয়া শুরু করছে, এবং এই ঔষধগুলো হচ্ছে ক্ষতিকারক। এই যে একটা ফলস বিলিফ তৈরি হচ্ছে মানুষের মধ্যে যে এইটা নিলে ভালো হয়ে যাচ্ছে, ওই যে একজন শুনলো, তার কাছ থেকে আরেকজনের কাছে চলে গেল, এবং তখন হচ্ছে কি এই যে জিনিসগুলো, যেগুলো আমি অনেক সময় রোগীকে বলি, আপনি তাবিজ কবজ দেন, ফু দেন, যা খুশি করেন, কিন্তু ওষুধ খাবেন না, কারণ ওষুধটা ক্ষতি, আপনাকে ফু দিয়ে কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। যদি আপনার বিশ্বাস হয়, আমি বলবো প্রয়োজন নাই, কিন্তু ওগুলো আপনার জন্য ক্ষতিকারক। কিন্তু কোনো ঔষধ খাবেন না, কোনো ধরনের ঔষধ না, এটা হার্বাল হোক, হোমিওপ্যাথিক হোক, বিভিন্ন পাতার রস, শিকড়, এগুলো নেবেন না। এগুলাতে যে টক্সিনগুলো থাকে, এগুলো আরো লিভারটাকে ড্যামেজ করে। ভাইরাল হেপাটাইটিসে ভাইরাসের জন্য লিভারে ইনফ্লামেশন হয়, লিভারে প্রদাহ তৈরি হয়। এবং আমি আবারও বলছি, সেলফ লিমিটিং বা একটা সময় গেলে এটা ভালো হয়ে যায়। যেমন আমি সবসময় বলি যে সর্দি হলে ওষুধ খেলে 7 দিনে ভালো হয়, না খেলে 1 সপ্তাহ সময় লাগে। তো এরকমভাবে অধিকাংশ ভাইরাল হেপাটাইটিস যেগুলো হয় জন্ডিস, সাধারণ জন্ডিস, কোনো চিকিৎসা ছাড়াই ভালো হয়। আমাদের চিকিৎসা করতে হবে, কি চিকিৎসা করতে হবে? তাকে সাপোর্টিভ চিকিৎসা দিতে হবে। এই সময়টায় রোগীর অনেক বেশি ক্ষুধামন্দা হয়, বমি হয়, বমি বমি ভাব হয়, কারো কারো জ্বর হয়, হালকা জ্বরও হতে পারে, পেটে ব্যথা হতে পারে। তাহলে আমাদেরকে তাদেরকে সাপোর্টিভ চিকিৎসা দিতে হবে। তার যেই রোগের লক্ষণ, যেই সমস্যাগুলো তার হচ্ছে, সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে, সেই হিসাবে চিকিৎসা দিতে হবে। যদি বমি হয়, আমরা কিছুটা বমির ওষুধ দিতে পারি। যদি তার জ্বর আসে, তাহলে আমরা তাকে হালকা জ্বরের ওষুধ দিতে পারি। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্যারাসিটামল জাতীয় ওষুধ আমরা সবচেয়ে বেশি জ্বরে ব্যবহার করি। প্যারাসিটামল কিন্তু যদি অতিরিক্ত দেওয়া হয়, এটা আবার লিভারে এফেক্ট করে।
তাহলে এই যে কোনো ঔষধ, অধিকাংশ ঔষধ কিন্তু লিভারের ভিতরে মেটাবলিজম হয়। সো আমাদের হোমিওপ্যাথি মানে আমাদের অ্যালোপ্যাথিক ওষুধের বেলায়ও অপ্রয়োজনীয় কোনো ঔষধ ভাইরাল হেপাটাইটিসের রোগীকে বা সাধারণ কথায় জন্ডিসের রোগীকে দেওয়া যাবে না। যেই ওষুধগুলো আমরা দিব সেইগুলো তার জন্য ক্ষতিকারক। বিশেষ করে আমাদের মনে রাখতে হবে যে ঘুমের ঔষধগুলো। অনেক সময় রোগী বলে বমি বমি লাগে, ভালো লাগে না, সারাদিন শুয়ে আছে, রাতে ঘুম আসে না, ঘুমের ওষুধ খাইতে। ঘুমের ওষুধগুলো কিন্তু এই সময় খুব খারাপ, কারণ এগুলো লিভারে মেটাবলিজম হয়, এগুলো অ্যাকুমুলেশন হয় এবং এনকেফেলোপ্যাথি করতে পারে। তাহলে আমাদের অভিজ্ঞতা হচ্ছে আমাদের দেশে জন্ডিসের রোগী যতগুলো কমপ্লিকেশন নিয়ে এসেছে সবগুলো হচ্ছে চিকিৎসাজনিত ভুলের কারণে, ভুল চিকিৎসা, কুচিকিৎসার কারণে এই রোগীগুলো বিভিন্ন রকমের জটিলতা নিয়ে আসছে। এরা অবস্ট্রাকটিভ জন্ডিস, কলিস্ট্যাটিক জন্ডিস নিয়ে আসছে, ডিপ জন্ডিস হয়ে যাচ্ছে, লিভার ফেলিওর হয়ে যাচ্ছে, পেটে পানি চলে আসছে, এবং এর সম্পূর্ণ কারণ হচ্ছে কুচিকিৎসা। এবং এখানে যে রোগীদের নলেজের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা। স্যার, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আপনার সাথে আসলে আরো অনেক কিছু আলোচনার ছিল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ডেঙ্গুর সিজন আসছে, যেহেতু বর্ষাকাল আসছে, তো এই সময়টাতে আসলে দরকার যে আপনাদের নিজেদের বাড়ি ঘর চারপাশে যেন কোথাও পানি জমে না থাকে সেই বিষয়গুলো খেয়াল করা, এবং আমাদের যে বিশেষজ্ঞ অতিথিরা আজকে যেই কথাগুলো বললেন সেগুলো আমলে নিয়ে আশা করছি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি।